জামাতের সবগুলো লোক দোজখে যাবে, কারণ আল্লাহকে তারা চ্যালেঞ্জ করেছে মুসলমান হিসেবে। আওয়ামী লীগের চাইতে বিএনপির মুক্তিযোদ্ধা বেশি। একজন মুক্তিযোদ্ধা হিসেবে ইমোশনালেও কিছু কথা বলে ফেলেছেন, এটা সত্য, কিন্তু যা বলেছেন ঠিক বলেছেন। আগামী ২০ বছরে আওয়ামী লীগ ফিরে আসবে, এই ফিরে আসবে, এটার কোনো রকম রাজনৈতিক সম্ভাবনা নেই। আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ 10 বছরেও ফিরে আসবে না, সুতরাং তার পক্ষে কথা বলে লাভ কি? আমার প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগ আছে। আপনাকে নিয়ে নানা ধরনের কথা আছে, আপনি একবার আওয়ামী লীগ, একবার বিএনপি, আবার আওয়ামী লীগ, আবার বিএনপি, এই ধরনের কথা সবসময় বলা হয়ে থাকে। এবং এই সময়কার বলা হচ্ছে যে অনেকে বিএনপির আসলে আওয়ামী লীগের চেয়েও বেশি আওয়ামী লীগ। আপনি কি এই ট্যাগ খেয়েছেন যে আওয়ামী লীগ পুনর্বাসনের জন্য গোলাম মাওলা রনি কাজ করছে? আমাকে তো বলেনি এই ধরনের কথা কেউ এখন পর্যন্ত। মানে আমি তো, আপনি জানেন যে অ্যামং দ্য পলিটিশিয়ান আমাদের বাংলাদেশে যারা আছে, যারা সোশ্যাল মিডিয়াতে খুব অ্যাক্টিভ, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন বা ইউটিউবে, তো আমার কাছে মনে হচ্ছে যে পলিটিশিয়ানদের মধ্যে যারা খুব অ্যাক্টিভ তাদের মধ্যে আমি একজন। যার জন্য এখানে যা কিছু হচ্ছে, মূলত আমি তো সেই মিডিয়ার সঙ্গে 2009 সন থেকে জড়িত আছি। তো আওয়ামী লীগের জামানাতেও আমি যে ভাষায় কথা বলেছি, আবার এখনও ঠিক একই ভাষায় কথা বলছি, যেটা সহজ সরল মনে হয় যেন বলা উচিত। কখনো কারো পক্ষে যায়, বিপক্ষে যায়, মানে আমার কোনো জিনিসের ধারাবাহিকতা নেই। আবার কাউকে যদি সমালোচনা করতে হয় তাহলে আই হ্যাভ মাই ওন স্টাইল। যেমন কেউ দেখা গেল খুব রুক্ষ নিষ্ঠুরভাবে কথা বলছে, বা শব্দ চয়নে দেখা গেল যে এমন একটা শব্দ উচ্চারণ করছে যেটা যে কোনো মানুষের রাগ হতে পারে। তো আমি সমালোচনা করছি, মুক্তিযুদ্ধের পক্ষে বলছি, বিপক্ষে যারা ছিলেন তাদেরকেও সমালোচনা করছি, কিন্তু সেই সমালোচনার মধ্যে প্রতিপক্ষ কষ্ট পাচ্ছে, কিন্তু ওইভাবে যে আমাকে ট্যাগ দিবে ওরকম তথ্য প্রমাণ উপাত্ত, এই দুর্ভাগ্য আমার এখনো হয়নি আর কি এখন পর্যন্ত, যার জন্য আমি আমার মতো করে চালিয়ে যাচ্ছি। আপনাকে মনে হয় যে আসলেও রাজনৈতিক দলগুলোর মধ্যে, যেমন আজকেও যদি আমরা অ্যাডভোকেট ফয়েজের কথা বলি, তাহলে তার কথা, রুমিন ফারহানার কথা একদম প্রকাশ্যে বলা হয়েছে, সাংবাদিকদের কথা বলা হয়েছে, মাসুদ কামাল, আব্দুল নূর তুষার বলা হয়েছে, আনিস আলমগীরের কথা বলা হয়েছে, যে তারা একদম সরাসরি আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য কাজ করছে। এবং রুমিন ফারহানাকে তো বলাই হচ্ছেন তিনি বিএনপির মধ্যে আওয়ামী বিষয়ক সম্পাদক। এই যে এটা কি শুধুই ট্যাগ, নাকি তাদের আসলেও মনে হচ্ছে তাদের কার্যক্রমে এমন কিছু আছে যেটাতে আওয়ামী লীগ পুনর্বাসনের অনেক কিছু যুক্ত আছে? মূলত যারা বলেছেন তারা একটা আতঙ্ক থেকে বলেছেন, বোঝার চেষ্টা করুন। আমি তাদের প্রতি খুব কৃতজ্ঞ হতে চাই যারা বলেছেন, এই ধরনের কথাবার্তা বলেছেন, সহানুভূতিশীল হতে চাই। এর কারণ হলো যারা এই কাজগুলো করেছেন, একটা শ্রেণী আছে যারা আওয়ামী লীগের আমলে আসলে খুব নির্যাতিত হয়েছেন, জেলে গেছেন, মামলা হয়েছে, মোকদ্দমা হয়েছে, অনেককে ডিবি অফিসে ধরে নিয়ে বেদম প্রহার করা হয়েছে। এবং আপনি তো কখনো ডিবি অফিসে আপনাকে নিয়ে নির্যাতন করা হয়নি। ওখানে দুই ধরনের, এক ধরনকে নির্যাতন করা হয়, আর এক ধরনের লোক আছে যাদেরকে বসিয়ে নির্যাতন দেখানো হয়। তো ওই যে এটা যাকে বলে ভয়, আতঙ্ক যাদের মধ্যে ঢুকে গেছে, তাদের কাছে আওয়ামী লীগের নাম, ছাত্রলীগের নাম, শেখ হাসিনার নাম শুনলেই তাদের মধ্যে তাদের ঘুম হারাম হয়ে যায়। সামনে পোলাও কুরমা দিবেন, মুহূর্তের ভিতরে দেখবেন ওটা আবর্জনা হয়ে গেছে তাদের কাছে, এরকম একটা আতঙ্ক। তো কাজেই ওই যে সেই আতঙ্ক থেকে আমি আজকে একটা লেখা লিখেছি বাংলাদেশ প্রতিদিনে, সেখানে যেমন 1984 না যেটা আছে অ্যানিম্যাল ফার্ম, অরওয়েলের অ্যানিম্যাল ফার্মের একটা বক্তব্য। তো পশুগুলো বলা আছে যে পশুগুলো যখন তার মালিকদের বিরুদ্ধে বিদ্রোহ করলো, তো বিদ্রোহ করার পরে তারা উইন করলো এবং সমস্ত মানুষদেরকে তারা চালাচ্ছে, এবং তারা এই তাদের প্রতিপক্ষকে দমন করার জন্য তাদের যে পাহারাদার হিসেবে খুব হিংস্র কুকুরদেরকে লেলিয়ে দিয়েছে। তো কুকুরগুলো করে কি, যাকে সে তাকে কামড়ায় ধরে এবং বলে যে আমরা যেভাবে বলবো ওইভাবে তোমরা স্বীকারোক্তি দাও যে এই অন্যায় করেছো পশুদের বিরুদ্ধে। তো তারা সেইভাবে স্বীকারোক্তি দেয়, এরপরে তাদেরকে একদম টুকরা টুকরে করে খেয়ে ফেলে। তো লোকজন যদি জিজ্ঞাসা করে, অন্য পশুরা যদি জিজ্ঞাসা করে যে এইভাবে নির্মমভাবে তুমি যে মারছো, তোমাদের কি অথরিটিটা কী? তো বলে অথরিটি কিছু না, আমরা আগে দাস ছিলাম, কৃতদাস ছিলাম, স্লেভ ছিলাম, তো সেখান থেকে আপন যোগ্যতা বলে আমরা বিদ্রোহ করে এই যে স্বাধীন হয়েছি। তো কাজী এটাই হলো আমাদের সবচেয়ে বড় মানে দলিল, এই দলিলের মাধ্যমেই আমরা এই কাজটা করছি। তো বোঝার চেষ্টা করুন, এই যে একটা রূপক অর্থে যে কথাগুলো বলেছে, মানুষ যখন বিজয়ী হয়, তো বিজয়ী হওয়ার পরে তখন ওটাকে সে মনে করে তার সবচেয়ে বড় সফলতা। এখন এই মুহূর্তে শেখ হাসিনা পরাজিত হয়েছেন, তো পরাজিত হওয়ার পরে তার কোনো রকম
আইনি প্রোটেকশন মানে এই হাজার বছরের যে যুদ্ধের ইতিহাসে এটা কখনো অ্যালাউ করে না। বিজয়ীরা সবসময় ইতিহাস রচনা করে। ফলে এখন যারা বিজয়ী হয়েছেন তারা যা বলবেন ওটাই ট্যাগ, ওটাই আইন, ওটাই দলিল দস্তাবেজ, এভাবেই সব আমলে চলেছে। সেটা চেঙ্গিস খান বলেন, আকবরের জমানা বলেন, বাবরের জমানা বলেন, এভাবে চলেছে। গেল এক। 2 নম্বরে যেটা হলো যে এখন এরা ওই যে কাজগুলো করছে, করার সঙ্গে সঙ্গে আবার হচ্ছে কি নিজেদের অজান্তে যদি তারা সফল হয়ে যেতেন এই কয়েক মাসে, তাহলে হয়তো এই জিনিসগুলো হতো না। যেহেতু তারা ওইভাবে সফল হতে পারেননি, তখন তারা ওই নিজেদের লোফলগুলো ঢাকার জন্য বারবার আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছে। মনে করছে এই বুদ্ধি ঢুকে পড়লো, ওই যে ওখান থেকে তো শেখ হাসিনার মুখ বন্ধ করা যাচ্ছে না। আমাদের প্রধান উপদেষ্টা মানে তিনি যখন নরেন্দ্র মোদীর সঙ্গে তার দেখা হলো, তখন তিনি দুনিয়ার কোনো কথা বললেন না। আমাদের এটা দরকার, এটা দরকার, ট্রানজিট দরকার, হাজারো সমস্যা আছে। তা না থেকে উনি সবার আগে বললেন শেখ হাসিনার মুখটা বন্ধ করেন, মানে সুপাটাও বন্ধ করেন। দ্যাট ইজ ভেরি ডেঞ্জারাস ফর ডক্টর মোহাম্মদ ইউনূস। তো সেই মুখ তো বন্ধ করা যাচ্ছে না, সে ওখান থেকে তার মতো বলেই যাচ্ছে। আর ওই কথা বারবার যখন এই বাংলাদেশে যারা বিজয়ী আছেন তাদের কানে প্রতিধ্বনিত হচ্ছে, তখন তাদের ওই যে ডিবি অফিসের কাহিনী, ওই যে পালিয়েছিল, ওই যে দৌড় দিচ্ছে, ওই যে ছাত্রলীগ মারছে, ওই যে রামদা বাহিনী, এই জিনিসগুলো আসছে। আর আতঙ্কে তাদের আসলে সারা শরীর থরথর করে কাঁপছে। এটা হলো রিয়ালিটি। এই কারণে কি হচ্ছে, তারা যাদের মুখে আওয়ামী লীগের নাম দরকার নাই, সরেয়া বা কোনোভাবে একটু মুখটা দেখতে একটু নৌকার মতো মনে হয় বা সরেয়ার মতো মনে হয়, এটা দেখলে তাদের মাথা খারাপ হয়ে যায়, বুঝে আবার বোধ হয় ওই জমানা আসতেছে। তো এখন এই যে যারা যারা বক্তব্য দিচ্ছে, এরা কিন্তু মোরলেস মাসুদ কামাল বলেন, আনিস আলমগীর বলেন, তুষার বলেন, এদের যাদের বিরুদ্ধে ট্যাগ আসছে, ইভেন ফজলুর রহমান বলেন, তারা আওয়ামী লীগ জমানাতে শেখ হাসিনার সবচেয়ে অপছন্দের মানুষ ছিলেন। এবং শেখ হাসিনা যদি তাদেরকে পেতেন, পাটা দিয়ে পুঁতে দিয়ে একদম পিষে পিষে একেবারে তাদেরকে হামানদিস্তের মধ্যে ভরে ভরে গুতাই গুতাই তাদেরকে মারতেন। তো জমানা এখন যেটা আছে তার চেয়ে তখনকার জমানাটা তুলনামূলকভাবে আরও একটু ডেমোক্রেটিক ছিল। ফলে শেখ হাসিনা যদি আজকের জমানায় হতেন, আজকের জমানায় যদি শেখ হাসিনা থাকতেন, আব্দুল নূর তুষারকে মানে ছাড়তেন না। তা এখন এই যে বর্তমান যারা আছেন তারা যেটা বলছেন, তারা এখন পর্যন্ত বুঝতে পারছেন না যে কেন মানে তারা এই কাজগুলো করছেন। তারা যে কথাগুলো নিজেদের দুর্বলতা, নিজেদের ভয়, নিজেদের আতঙ্ক। 2 নম্বরে যে কারণটা, সে কারণটা হলো আমাদের দেশে বড় কোনো ক্ষমতাধর যখন চলে যায়, যেমন এরশাদ সাহেব গেছেন, বিএনপি গেছে 1996 সনে, 2006 সনে, আওয়ামী লীগ গেছে 1975 সনে। ফিরে আসার জন্য মানে সবাই তো ফিরে আসতে পারে না। আওয়ামী লীগকে 21 বছর অপেক্ষা করতে হয়েছে, বিএনপিও প্রায় 20 বছর হয়ে গেছে, এখনও পর্যন্ত কিন্তু দেখা যাচ্ছে না। কাজেই আগামী 20 বছরে আওয়ামী লীগ ফিরে আসবে, এটার কোনো রকম রাজনৈতিক সম্ভাবনা নেই, কোনো রকম পসিবিলিটিস নাই এবং কোনো রকম রাজনৈতিক ম্যাথমেটিক্সের মধ্যে পড়ে না। তো কাজেই আপনি যে জিনিসটা ফিরে আসবে না, যে জিনিসটা প্রয়োজন নিয়ে অপাঙ্ক্তেও, তাকে প্ল্যাটফর্ম বানিয়ে কথা বলে আপনি দুটো ভুল করছেন। প্রথম ভুল হলো আপনি নিজে ভয় পাচ্ছেন, নিজের মস্তিষ্কে এক ধরনের বিষক্রিয়া তৈরি হচ্ছে, আপনার কর্মক্ষমতা নষ্ট হচ্ছে। দ্বিতীয়ত হলো একটা আননেসেসারি ভয়ের একটা ভৌতিক পরিবেশ সৃষ্টি করে এখানে অনেক জায়গায় আপনি ভ্যাকুম করে দিচ্ছেন। এখানে মূল ব্যাপার হলো যে আওয়ামী লীগ নাই, ওর আলোচনারই করার দরকার নেই। এখানে মূল ব্যাপার হলো যারা আওয়ামী লীগের লোকজন অন্যায় করেছে, যাদেরকে ধরতে পারছেন, পারলে তাদেরকে ধরে বিচার করেন, আর যাদেরকে ধরতে পারেননি তাদেরকে আনেন। এটা হবে একদম আওয়ামী লীগ সম্পর্কে রাইট। আর আওয়ামী লীগ জমানা নিয়ে, রাজনীতি নিয়ে, মুক্তিযুদ্ধ নিয়ে যদি কেউ কোনো কথাবার্তা বলেন, এটা নিয়ে তো আমি মনে করি না যে খুব বেশি। আমাদের যদি একসময় বলা হয় এই মুহূর্তে সে জানো আমি এখন খন্দকার মোশতাকের ভাতিজা, তোমাকে খেয়ে ফেলবো, কেউ যদি এসে বলে আমি মির্জাফরের শ্যালক, মির্জাফর শ্যালক, বাংলা বিহার উড়িষ্যার নবাব ছিলাম আমি, আমার ছেলে মিরন জানোর ওই সিরাজউদ্দৌলাকে হত্যা করেছে, আমার সঙ্গে যদি বাড়াবাড়ি করো তো একদম শেষ করে ফেলবো। তদ্রুপ আওয়ামী লীগের এরকম কোনো যদি হুমকি দেখে আমরা এইভাবে থরথর করে কাঁপি, ওই মির্জাফরের বংশধর বা ওই যাকে বলা খন্দকার মোশতাকের আত্মীয়, তারা যদি এই জমানাতে এসে আমাদেরকে ভয় দেখায় আর আমরা যদি চিত হয়ে পড়ি, তাহলে আমার কাছে ওইরকমই বলে মনে হচ্ছে। অনেক ধন্যবাদ। অনেকক্ষণ কথা আপনার শুনলাম। প্রশ্ন আপনাকে রেখে যাই, কারণ আমি আরেক অতিথির কাছে যাব এখন। সেটা হচ্ছে আপনি বলছেন আগের সময়ের চেয়ে এখনকার চেয়ে আগের সময়ে একটু গণতন্ত্র বেশি ছিল আপনার মনে হচ্ছে। এই প্রশ্নটার উত্তর জানতে আমি আপনার কাছে আসবো, কেন আসলে এই কথা মনে হচ্ছে। আমি আমার আরেক অতিথির কাছে যাই। আমাদের সাথে এমি আজিজ আছেন, তিনি ফিনান্সিয়াল পোস্টের প্রধান সম্পাদক। অনেক ধন্যবাদ এমি আজিজ, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। একদম গোলাম মনোয়ার অনেকক্ষণ এই কথাটাই শুনলাম, কারণ তিনি বলছেন যে আসলে আওয়ামী লীগের প্রশ্ন শুনলে বা শুনলেও যারা ভীতিগ্রস্ত হয় তা ভয়ের পাওয়ার কিছু নাই।
কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিএনপির তরফ থেকে আমরা ওই উদাহরণটাই যদি জানি যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া এই সময়ে, কারণ হ্যাঁ তিনি অনেক বিতর্কিত শব্দ ব্যবহার করেছেন, কারণ জুলাই অভ্যুত্থান সবার কাছে এখনো মানে অনেক সময়ই তাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ আন্দোলন, অনেকে আহত হয়েছেন, নিহত হয়েছেন, অনেক মার বুক খালি হয়েছে, অনেক ভয়ঙ্কর ছিল ঘটনাটা। সেটা নিয়ে কেউ বাজে মন্তব্য করলে যারা আছেন তাদেরও লাগবে, আমাদেরও লাগবে, সবারই লাগবে, কারণ বাজে মন্তব্য আমরা কারো সম্পর্কে চাই না। সেটা তিনি করেছেন, কিন্তু এই বাজে মন্তব্য আমরা রাজনৈতিক দলের অনেকের কাছেই অনেক রকম করে শুনতে পাই, অনেক কিছুই হয়। বিএনপি এই সময়ে এসে কেন তাকে এই ধরনের কারণ দর্শানোর নোটিশ দিল? ধন্যবাদ আপনাকে। আমি রনি ভাইয়ের একটা কথা বলে আমি শুরু করি যে আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ 10 বছরেও ফিরে আসবে না, সুতরাং তার পক্ষে কথা বলে লাভ কি? আমার প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগ আছে, আপনি সচিবালয়ে যান আওয়ামী লীগ আছে, গ্রামে যান আওয়ামী লীগ আছে। 17 বছর মনে হতো বিএনপি নাই, 1/11-এর 2 বছর সহ। কিন্তু আমি তো দেখলাম যে বিএনপির কেউ তো দল এত নির্যাতন, এত কিছু হয়েছে, আয়নাঘর পর্যন্ত, কিন্তু বিএনপির সমর্থক তো কেউ দল বদলায় নেই, দু একজন নিষ্ক্রিয় হয়েছে। সুতরাং আমি মনে করি যে এখন যে সরকার চলছে বা যারা চালাচ্ছে, ধরেন এদের ভুল যদি হয় তাহলে শূন্যতা তো গ্যাপ পূরণ করতেই পারে। সেটা আওয়ামী লীগ অবশ্যই, আওয়ামী লীগ ছাড়া বা অন্য কেউ। রাজনৈতিক শূন্যতা যদি তৈরি হয়, অন্যত দেশে অনেক ফোর্স আছে, কিন্তু এই মুহূর্তে আমি বলবো যেহেতু আওয়ামী লীগের অনেক শক্তি বাংলাদেশ, সারা বাংলাদেশে ছড়িয়ে আছে, প্রত্যেকটা গ্রামে আছে, একটা সমর্থক চেঞ্জ করে নাই, উপর থেকে যারা টাকা পয়সার মালিক পালিয়ে গেছে, হ্যাঁ, আর সমর্থকরা তো বাংলাদেশে আছে। যেমন আমি বলি, আপনি যদি বলেন এখন আমি আওয়ামী লীগের দোসর, তাহলে তো হবে না, কারণ আমি আওয়ামী লীগের শেষ 5 বছরে আপনি দেখেন আওয়ামী লীগকে সমর্থন করে একটা কথা বলেন নাই, সমালোচনা করার একটি লোকও ছিল না, আমি করেছেন। হ্যাঁ, কারণ আমাকেও বলা হয়েছে এখন আবার নাকি এই সরকারের সমালোচনা করি। আমি সাংবাদিক, ক্ষমতাকে প্রশ্ন করাই আমার প্রধান কাজ। আমি অন্যায়কে অন্যায় বলবো, সত্যকে সত্য বলবো। আমার প্রশ্ন হচ্ছে যে আমি বলি আওয়ামী লীগকে এক্সিকিউটিভ অর্ডারে তার অ্যাক্টিভিটিস নিষিদ্ধ করছেন। আমি বলি কথা, সামনে নির্বাচন, যারা পালিয়ে গেছে গেছে, যারা অপরাধ করছে তাদের বিচার করেন, কিন্তু যে সমর্থকটা আছে তাকে ভোট কেন্দ্রে যেতে দিবেন না। সে যদি স্বতন্ত্র দাঁড়াতে চায় তাকে কোন আইনে থামাবেন? আপনি কোন আইনে থামাবেন? এই জন্যে আমি বলছি যে আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হতে একরকম, কিন্তু কার্যক্রম নিষিদ্ধ করেছেন, তখন তো সামনের নির্বাচনে আওয়ামী লীগ আছে এটা প্রমাণ হবে। আবার দৃশ্যমান হয়তো দেখতে সেটা আপনি বলছেন আওয়ামী লীগের সমর্থক আছে, কিন্তু এই যে আমি যেটা বলছি যে দলের শীর্ষ নেতাদের যে আওয়ামী লীগ পন্থী হিসেবে ট্যাগ দেওয়া, সাংবাদিকদের যে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য ট্যাগ দেওয়া, সরকারের সমালোচনা করা বা ছাত্রদের বিপক্ষে কিছু বলা মানে আওয়ামী লীগ কিনা, প্রথম প্রশ্ন। এবং আপনাকে যে প্রশ্নটা করেছিলাম শুরুতে সেটা আবারও করি, সেটা হচ্ছে এই সময়ে ফজলুর রহমান যখন সব এক ধরনের খুবই উত্তপ্ত অবস্থা তাকে ঘিরে চলছে এবং সবাই খুবই উত্তেজিত অবস্থায় আছেন, ঠিক সেই সময়টাতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, বড় একটা পদ, তিনি মুক্তিযোদ্ধা, তিনি পরিচিত নাম, তাকে এই সময়ে কারণ দর্শানোটা তার প্রাণনাশ, তার উপর মব, তার উপর সকল কিছু সৃষ্টির জন্য বিএনপিও একটা সুযোগ তৈরি করে দিল কিনা? না, দেখেন তিনি যে কথাগুলি বলেছেন আমি তার সাথে ওই টকশোতে ছিলাম। তিনি যে কথা বলেছেন একজন মুক্তিযোদ্ধা হিসেবে ইমোশনালেও কিছু কথা বলে ফেলেছেন, এটা সত্য, কিন্তু যা বলেছেন ঠিক বলেছেন। আমার বক্তব্যটা ওখানে, আমিও ইতিমধ্যে 2টা ইউটিউবে কথা বলেছি এই ফজলুর রহমান সম্পর্কেই। আমি বলেছি মুক্তিযোদ্ধার দল বিএনপি, তিনি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, মুক্তিযোদ্ধারা যাবে কোথায়? আওয়ামী লীগের চাইতে বিএনপির মুক্তিযোদ্ধা বেশি। মুক্তিযোদ্ধা তিনি তো বিএনপির তরফ থেকে উচ্চ নেতা থেকে তাকে টেলিফোনে বললেই তো হতো যে আপনি একটু স্লো যান বা এই করেন, শোকজ করার প্রয়োজনটা কী ছিল? এই মেসেজটা কী গেল?
তার মানে কি বিএনপি মুক্তিযোদ্ধা বিএনপির কাছে আশ্রয় নাই, বিএনপির কাছে আশ্রয় থাকবে না? আমিও তো সর্বকনিষ্ঠ মুক্তিযোদ্ধা ছিলাম, তা আমরা যাবো কোথায়? আমরা কি জামাতে জয়েন করব? জামাতে জয়েন করব? যারা বলে যে, আমি আগেও বলেছি, যারা বলে যে আপনার জামাতকে দাঁড়িপাল্লায় ভোট দিলে ব্যস্ত পাওয়া যাবে, আজকেও বলেছে জামাতের সেক্রেটারি জেনারেল, জামাতকে কোরআনের আইন বদলানোর অধিকার দেওয়া হয়েছে, আল্লাহ দিছে। বলেন কত শিরক কথাবার্তা। এই জন্য আমি বলি জামাতের সবগুলো লোক দোজখে যাবে, কারণ আল্লাহকে তারা চ্যালেঞ্জ করেছে মুসলমান হিসেবে। আপনি বলেন কেন মনে হচ্ছে জামাতের, কারণ দোজখ বেহেশত আল্লাহ স্রষ্টা নির্ধারণ করবে, আপনার কেন মনে হচ্ছে জামাত দোজখে যাবে? জামাত এই জন্যে বলি, আল্লাহ ব্যস্ত দোজখ সৃষ্টি করেছে, আল্লাহ ব্যস্ত দোজখ রক্ষণাবেক্ষণ করেন, আল্লাহ বান্দার বিচার করবেন, বিচার করে অপরাধীকে দোজখে পাঠাবেন, আর যিনি অপরাধ করেন নাই, যিনি সহি কাজ করেছেন তাকে বেহেশতে পাঠাবেন। জামাতকে জামাতকে কি আল্লাহ দায়িত্ব দিছে? আল্লাহর ক্ষমতাকে চ্যালেঞ্জ করেছে। যখন এই কথা যে বলছে তার জন্য অ্যাডভান্স দোজখ স্যাংশন হয়ে গেল। আল্লাহ এক অদ্বিতীয়, আপনি মুসলমান হলে এটা বিশ্বাস করতে হবে। না নিশ্চয়ই, কিন্তু যেহেতু পরকালের খবর, দোজখে কে যাবে বেহেশতে কে যাবে, এটা অনেক পাপপুণ্যর উপর, অনেক কিছুর উপর, স্রষ্টা ক্ষমা করেন সেটার উপর, অনেক কিছুর উপর, কাজে একটা না আমরা আসলে বলে দিতে পারি কিনা যে জামাতের সবাই দোজখে যাবে। জামাতের দৃশ্যমান কথা, হ্যাঁ, অর্থাৎ আল্লাহ ব্যস্ত দোজখ আল্লাহ দিবে, এই তো কথা। ব্যস্ত দোজখ আল্লাহ সৃষ্টি করছে, উনি রক্ষণাবেক্ষণ করেন, উনি বিচার করবেন, উনিই ব্যস্ত দোজখ বরাদ্দ করবেন। তাহলে প্রশ্ন হচ্ছে, দাঁড়িপাল্লায় ভোট দিলে আমার ব্যস্ত হবে, এটা কোন মুনাফিকি বলেন আপনি? দাঁড়িপাল্লা ভোট দিলেই তো আমার ব্যস্ত হয়ে যাচ্ছে, তাহলে আল্লাহর বিচার লাগতেছে না এখানে? আল্লাহ তাহলে কোথায় বলেন? আবার কোরআনে যে আইন আছে সেটা জামাতের বদলানোর একমাত্র অধিকার তাদের আছে। বলেন কত বড় শিরক! এই কথা বললে যদি মুসলমান হয়, মুসলমানের কোরআন এমন একটা গ্রন্থ যার একটা কমা বদলাইতে পারে নাই। বহুত বিধর্মীরা চেষ্টা করেছে এই গ্রন্থ সম্পর্কে প্রশ্ন উত্থাপন করা, একটা লাইন পরিবর্তন করতে পারে নাই, একটা কমা পরিবর্তন করতে পারে নাই। আপনি সেই জামাতকে অথরিটি দিয়ে দিল আল্লাহ যে কোরআনের আইন বদলায় ফেলাবেন, আপনি আল্লাহর বিচার আপনি করে ফেলাবেন, এটা তো হয় না। তা আমি এটা বলবো না, আমি বলবো না যে প্রাদেশিক সরকারের 4 জন মন্ত্রী ছিল জামাত, এবং প্রাদেশিক জামাতের সিদ্ধান্ত নিয়ে 71 সালে বলেছে পাকিস্তান সোলজারকে সাহায্য করবে। এবং আমি এই জন্যই বলেছি, এখনো বলবো, ভবিষ্যতেও বলবো, 24-এর গণহত্যার যদি বিচার হয়, 71-এর গণহত্যার কেন বিচার হবে না? আব্দুল্লাহ গতকাল বলেছেন বিএনপি আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক রয়েছেন অনেকেই, যারা আওয়ামী লীগ থেকেও বেশি আওয়ামী লীগ। বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক যারা রয়েছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন রুমিন ফারহানা। তারপরে তিনি অনেক কিছু বলেছেন, সেটা আমি এখন আর না বলি। রুমিন ফারহানাকে একা এখানে তিনি বলেছেন তা না, তিনি কিন্তু বলেছেন যারা শব্দটা ব্যবহার করেছেন, এবং তিনি বলেছেন অনেকেই আছে যারা আওয়ামী লীগের চেয়েও বেশি আওয়ামী লীগ। তাহলে বিএনপিকে যে 17 বছর আওয়ামী লীগ যে পরিমাণ এই রাজনৈতিক মাঠে অত্যাচার করেছে, জেল জুলুম থেকে আরম্ভ করে নির্বাচন ঠিকমতো দেয় নাই, তারা 17 বছর পর যখন তারা নিজেদের ক্ষমতায় যাওয়ার কথা এবং নানাভাবে ইয়ে করার কথা, তাদের কেন নাম আসবে যে তারা আওয়ামী লীগের? এখানে কি সরকার, ছাত্র বা অন্যদের চাপে ফেলার জন্য বিএনপি আওয়ামী লীগের সাথে এক ধরনের জোট করছে কিনা, এই প্রশ্নটা আপনার কাছে রেখে গিয়েছিলাম আমি আজিজ ভাইয়ের কাছে। প্রথমত হাসনাত আব্দুল্লাহ, মানে এখন যারা সমন্বয়ক আছেন, এনসিপি আছেন, নতুন যে রাজনৈতিক দল, ওয়ান অফ দ্য ব্রিলিয়ান্ট, মানে যাকে বলা হয় মেধাবী, তার এই বক্তব্যটা একেবারে পুরোপুরি রাজনৈতিক। মূলত এই কথাগুলো বলে তিনি বিএনপির মধ্যে একটা ডিভাইড অ্যান্ড পলিসি, এই রুলটা চালু করতে চাচ্ছেন। এবং এর মধ্যে যদি দেখা গেল এরকম ফজলুর রহমান, হাবিবুর রহমান হাবিব, যারা আওয়ামী লীগ থেকে এসেছে, মানে তাদেরকে যদি একটু সন্দেহের তালিকাতে ফেলা যায়, এটা তো আলটিমেটলি এনসিপির জন্য একটা লাভজনক হবে। এবং এটা তার একটা, আমি এর মধ্যে কোনো ম্যালিস প্রিজুডিস দেখি না। এই ধরনের বক্তব্য মোকাবেলা করাটাই হলো বিএনপির জন্য সক্ষমতা এবং চাতুর্যতা। আমার কাছে মনে হচ্ছে সেটা বিএনপি এই জায়গাটাতে এখনো সময় আছে। এখানে বিএনপি যদি এখন
যেমন ওই 24 ঘন্টার মধ্যে তাকে উত্তর দিতে বলা হয়েছিল, এটা আবার 48 ঘন্টা করেছে। এখন এমন আছে যে তারেক রহমান সাহেব দেখা গেল যে এটা প্রত্যাহার করে নিলেন এবং তিনি ফজলুর রহমান সাহেবকে ওন করলেন। তো ওন করলেন, এখন আসলে কি বিএনপির মধ্যে যে অবস্থা হয়ে গেছে, বিএনপি ইজ ট্রাম্বলিং, তো সে বুঝতে পারছে না যে নির্বাচনটাকে আসলে সঠিক সময় হবে কি হবে না। তো এই সময়টাতে বিএনপির তো কখনোই বিকল্প পথে ক্ষমতা আসার কোনো তার ওয়ে নেই। তারপরে বিএনপির মতো একটা বড় দল যেটা জামাত পারছে বা এনসিপি পারছে, সামহাও ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে একটা সমঝোতা করে বা তাদের সাথে একটা সুসম্পর্ক রেখে তারা ক্ষমতার একটা অংশীদার, কেউ কিংস পার্টি বা কেউ ক্ষমতার একটা শ্যাডো মানে বলে গভর্নমেন্ট। এটা বিএনপির মতো বড় দলের পক্ষে সম্ভব না। তাদের পক্ষে সরাসরি ক্ষমতায় যেতে হবে অথবা বিরোধী দল হতে হবে, দালাল তাবেদার এটা হওয়া সম্ভব নয়। তো এই জন্য বিএনপির একমাত্র অপশন সেটা হলো তাকে নির্বাচনে যেতে হবে, নির্বাচনে জয়লাভ করতে হবে অথবা রুইন্ড হয়ে যেতে হবে যে কোনোভাবে। এই জন্য তারা আসলে এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে খেপাতে চাচ্ছে না, ছাত্রদেরকে খেপাতে চাচ্ছে না। আবার যেহেতু ক্যান্টনমেন্টের সঙ্গে, সেনাপ্রধানের সঙ্গে, ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে জামাতের আমিরের একটা সম্পর্ক আছে, এটা তো ওপেন সিক্রেট, সবাই জানে। তো সেক্ষেত্রে জামাতের সঙ্গে এই মুহূর্তে আসলে কনফ্রন্টেশনে তারা আসতে চাচ্ছে না। অনেক জায়গাতে শিবির আধিপত্য দেখাচ্ছে, চট্টগ্রামে দেখাচ্ছে, রাজশাহীতে দেখাচ্ছে, ঢাকাতে দেখাচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখাচ্ছে। সেখানে যদি আসলে ছাত্রদল বা যুবদল তারা যদি শক্তি প্রয়োগ করতে চায়, তাহলে সেখানে কী ধরনের পরিবেশ পরিস্থিতি হবে এটা বলা যায় না। তো সেটা আসলে বিএনপি ঝুঁকিটা নিতে চাচ্ছে না। এর কারণ হলো বিএনপি ভয় পাচ্ছে যে যেহেতু তাদের জীবনের সবচেয়ে প্রথম দুর্ভোগ দুর্দশা তাদেরকে শেষ করে দিয়েছে ১/১১। তো কাজে ১/১১-র আতঙ্ক তাদেরকে সবসময় তাড়া করছে। আপনি এখানে বলছেন যে একই সাথে তারা ছাত্রদের, সরকারকে, জামাতকে ভয় পাচ্ছে। বিএনপি একটা রাজনৈতিক দল, এদেশে মানে পালাক্রমে তারা শাসন করেছে, 3 বারের প্রধানমন্ত্রী হয়েছেন বেগম খালেদা জিয়া, এবং তাদের বিরাট রাজনৈতিক দল। তারা কি এত দুর্বল হয়ে গেছে যে সবাইকে তাদের ভয় পেয়ে চলতে হচ্ছে? আপনি কথাটা উল্টাই দেন না কেন? আওয়ামী লীগ একটা বড় রাজনৈতিক দল, 35% ব্রুট মেজরিটি, 15 বছর একচেটিয়া ক্ষমতা ভোগ করেছে। তারা টোটাল জিডিপির 60% তাদের হাতে ছিল, ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু। কিন্তু যখন রাষ্ট্র ক্ষমতা চলে গেছে, তারা তো 1 ঘন্টা তো দূরের কথা, 30 মিনিটও তো দাঁড়িয়ে থাকতে পারেনি, সব পালিয়ে গেছে। এবং শুধু তাই নয়, এখন যারা পালিয়ে গেছে, আপনি যে কোনো জনের নাম বলেন, আমি কাউকে ছোটো করতে চাই না, তাদেরকে যদি খুব অনুনয় বিনয় করেন যে ঠিক আছে, আপনি তো অনেক দিন যাবত আওয়ামী লীগের সেক্রেটারি হতে চাচ্ছিলেন, শেখ হাসিনা আপনাকে আওয়ামী লীগের সেক্রেটারি বানাতে চাচ্ছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস আপনাকে নিজে উনি ওই আওয়ামী লীগের অফিসে বসায় দিয়ে আসবেন, আর আগামী মানে দেখা গেল যে 1 সপ্তাহ ওখানে পুলিশ মিলিটারির সর্বোচ্চ সিকিউরিটি থাকবে, আপনি শুধু অফিসটা একটু পাহারা দেবেন। আপনি দেখুন তো কাউকে আনতে পারেন কি না? তারা বলবে মরে যাব, এর চেয়ে আল্লাহ তুমি আমাকে উঠাই নাও এখান থেকে, আমি মরে যাব, কিন্তু আমি এই বাংলাদেশে আওয়ামী লীগ অফিসে যেতে পারবো না। তা এই যদি হয়, মূল ব্যাপার হলো ভয় একটা ভাইরাসের মতো, আর সাহসও একটা ভাইরাসের মতো। যখন রাষ্ট্র ক্ষমতায় মানুষ থাকে তখন খুব হম্বিতম্বি করে। এই যে আপনি দেখুন গত 1 বছর ধরে যে সমস্ত মানুষ খুব সাহস দেখাচ্ছেন, এটা করবো এটা করবো, হ্যাং করেঙ্গা ত্যাং করেঙ্গা, লাঠিকে আন্দার মুগুর ভরেঙ্গা, এই সমস্ত বড় বড় কথা বলছে। অথচ দেখেন এরা দেখা গেল যে পুলিশে যদি কেউ একটা বাঁশিতে ফু দিত, তাহলে দেখা গেল চিত হয়ে পড়ে যেত। বক্তব্য দিতেছে, বারবার শুধু এদিকে তাকাচ্ছে ওদিকে তাকাচ্ছে, কখন পুলিশ আসে। কিংবা দেখা গেল যে পুলিশ খেলে বলছে ধর, এরপরে সে অন্তত 1 ঘন্টা দৌড়াইছে, দৌড়ানোর পরে পিছনে তাকায় দেখে যে আসলে মানে সে কোত্থেকে শুনলো। এরপরে যে কয়জন দৌড়াইতেছিল, এই ধর, এই কথা কে বললো রে? তো বললো যে দৌড়াইতেছে, আমি বলছি লিডার, আমি বলছি, এই তোর কথা শুনে এতক্ষণ দৌড়ালাম। এরকম ঘটনা বহুবার ঘটেছে। মানে মনে করছে পুলিশে ধরেছে, কিন্তু আর একজন নিজেদের মধ্যে করে তারা 1-1.5 ঘন্টা দেখা গেল গুলিস্তানতে দৌড়ে সায়দাবাদ পর্যন্ত পৌঁছে গিয়ে তারপর বলে যে কথাটা কে বললো? বলে যে লিডার, বলছিলাম তো আমি, এই কথা আমি বলছি, এই জন্য 2 জন দৌড়াইছে। তো এইরকম যারা ভীত সন্ত্রস্ত ছিলেন, যারা পালিয়ে বেড়াতেন, এবং যাদের সবারই হার্টের ব্যায়াম হয়ে গেছে, হার্টে 10-12টা ব্লক, এমনি তো ব্লক হয় না, তো হার্টে ব্লক হয়েছে, ক্যান্সার হয়েছে, ব্রঙ্কাইটিস হয়েছে, নিউমোনিয়া হয়েছে, এখন অল অন এ সাডেন এই গত 1 বছরে তাদের ভাবসাব দেখে মনে হয় যেন তারা দ্বিতীয় আলেকজান্ডার, তারা দ্বিতীয় জুলিয়াস সিজার বা নেপোলিয়ন বোনাপার্ট। এত সাহস তাদের কোথায় ছিল, শক্তি তাদের কোথায় ছিল? এরকম তো এরকম ক্ষমতার উপর নির্ভর করে। এখন বিএনপি যেহেতু একটা বেহেশতে দোজখের মাঝামাঝি জায়গায় আছে, আপনি জানেন যে উনি ধর্মের কর্মের কথা বললো, কিয়ামতের দিনে সবচেয়ে বেশি বিপদগ্রস্ত থাকবে
যারা বেহেশত এবং দোজখের মাঝামাঝি থাকবে। যারা দোজখে যাবে তারা তো কান্নাকাটি করবে, মাসছে, কাটতেছে, আর যারা বেহেশতে যাবে তারা তো মোটামুটি এখন মাঝামাঝি কারা আছে? হ্যাঁ, এখন মাঝামাঝি মানে বিএনপি আছে, এখন মাঝামাঝি বিএনপি আছে। এখন ওই ভয়ে, ওই আতঙ্কে সে এখন মানে একবার দোজখের দিকে তাকায়, মানে ওই আগে আওয়ামী লীগের জমানা, 1/11-এর জমানা, ওই মামলা, ওই মোকদ্দমা, আবার সামনে যদি জান্নাতের দিকে তাকায়, এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস যমুনাতে বসে আছে, ওই চেয়ারটা আমার, ওখানে গিয়ে আমি বসবো, পোলাও আসবে, কোরমা আসবে, আহা কত সুন্দর দোতলা সেলুট দেবে, আর্মিউল অফিসার আসবে, গার্ড সাবধান, 10-12টা সেলুট দেবে, আমার সারা শরীর কাঁপতে থাকবে আনন্দে, আমি স্পেশাল চার্টার প্লেনে করে ইংল্যান্ডে যাব, আমেরিকাতে যাব, সমস্ত লোকজন জি স্যার বলবে। তো এই যে তার যে আনন্দ, সে আনন্দ আর তার সঙ্গে সঙ্গে আতঙ্ক, এই দুইয়ের মধ্যে থেকে সে সিদ্ধান্ত নিতে পারতেছে না যে হোয়াট শুড ডু। আজিজ ভাইয়ের কাছে আমি আসি। যে কথাটা বললেন যে বিএনপি আসলে সবাইকে ভয় পাচ্ছে, এই কথাটা অনেকেই বলে যে এখন সবাইকে ভয় পেয়েছেন। একজন মানে আগে শুধু সরকারকে ভয় পাইতো, সবাইকে। আপনি কি সবাইকে ভয় পান নাকি পান না? সবার ক্ষেত্রেও কি এটা প্রযোজ্য যে হ্যাঁ আমরা সবাইকে ভয় পাচ্ছি এখন? কারণ ব্যক্তিগতভাবে আমার যদি বলেন, আমার কোনো প্রত্যাশা নেই, আমার কোনো ভয় নেই। আর সাংবাদিক হিসাবে? সাংবাদিক হিসেবে আমি কখনো ভয় পাইনি। আমি পরিষ্কার বলছি, আওয়ামী লীগের শেষ সময়ে আমাকে বহুভাবে হুমকি দেওয়া হয়েছে। আমি বলছি যে ভাই আমার কোনো প্রত্যাশা নাই, মেরে ফেললে আমার কোনো অসুবিধা নেই, আমাকে জেলখানায় রাখলেও কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি আপনার সাহস থেকে সেটা বলছেন। সাধারণ যে মানুষ বা যে মানুষটার এই সাহস নাই, তিনি কি ভীত সন্ত্রস্ত হয়ে এখন চলবেন, নাকি আসলে এইটা রাজনৈতিক কথাবার্তার মধ্যে আসলে সহজভাবেই আমরা চলতে পারব? সত্য কথা সাহস করে সবারই বলা উচিত, কিন্তু সেটা হয়তো হয় নাই। কারণ দেশ স্বাধীন হয়েছে 71 সালে। এরপরে যে জাতিকে সাহসী হিসেবে গড়ে তোলা, এইটা হয় নাই। এবং আপনি দেখেন এখনও আমি বলবো যে ক্রিকেট খেলা দেন বাংলাদেশ আর ভারতের সমর্থক পাবেন বাংলাদেশে, দুর্ভাগ্য জাতি। পাকিস্তানের সাথে খেলা দেন, পাকিস্তানের সমর্থক পাবেন, এরকম জাতি খুব কম পাবেন। সুতরাং এই জাতি তো আমরা গঠনই করতে পারি নাই। আর যেটা বিএনপির ভয় পাওয়ার কথা বলতেছেন, দেখেন এটা ঠিক, বিএনপি ট্রমার মধ্যে থাকার কথা। কারণ আওয়ামী লীগের দুঃশাসন, 1/11-এ যে -2 ফর্মুলা করে তারপরে বেগম খালেদা যেভাবে নিগৃহীত করলো, তারেক রহমানকে যেভাবে মাজা ভেঙে ফেললো, এগুলো একটা ট্রমার মধ্যে তো আছে। কিন্তু এখন যে জায়গা, এটা বিএনপি উটকো ঝামেলার মধ্যে পড়ছে। এই ট্রমা থেকে কি নেতাদের মধ্যে সেটা ছড়িয়ে গেছে? এই কারণেই কি তারা একটু এই সরকার বিরোধী একটু না অনেকখানি বলে, যাতে তাদের মনে হয় তারা নেতাদের মধ্যে না, আমি বলবো যে হয়তো উপরের নেতাদের মধ্যে চিন্তাটা এইটাই কাজ করে যে উটকো ঝামেলায় পড়ছে। অর্থাৎ এখন আওয়ামী লীগ পালায় যাওয়ার পরে এখন বিএনপি বড় দল, ইলেকশন হলে বিএনপি ক্ষমতায় যাবে। সুতরাং এই ইলেকশনটা যেতে দিচ্ছে না, উটকো ঝামেলা। ছোট ছোট দল ওয়েস্টমিনিস্টার সিস্টেমে গেলে সবাই অনেকের জামানত, যেমন এনসিপি বললো না অনেক কিছু। আমি বলবো না, আওয়ামী লীগের আমি নির্বাচন করেছে না, সেখানে 3টা কিংস পার্টি করেছে, একটা প্রার্থীর জামানত থাকে নাই। এনসিপিকে নির্বাচনে পাঠান, একটারও জামানত থাকবে না। জামাতে ইসলাম একবার নিরপেক্ষ নির্বাচন করছে, 1টা সিট পাইছে, আর একবার করছে 3টা সিট পাইছে। আর সবসময় বিএনপির ঘাড়ে চড়ে বেশি বেশি সিট পাইছে, মন্ত্রীও হয়েছে। হ্যাঁ, তো সুতরাং এই যে ইসলামিক আন্দোলন খেলে ভালো গোল করতে পারে না। দেখলেন না 18 সালে সব নির্বাচনে অংশগ্রহণ করেছে, একটা পোস্টার ছেড়ে গেছে তার। হ্যাঁ, তারাও তো ফেসিবাদের দোষর। এই নির্বাচনটা করার সুযোগ করে দিছে জাতীয় পার্টি এবং ইসলামিক আন্দোলন বাংলাদেশ 18 সালে। বিএনপি মাঠেই দাঁড়াইতে পারে না, পোস্টার থাকে না, কিচ্ছু থাকে না। এখন আসে বলে আবার আনুপাতিক নির্বাচন চাই, কারণ ইসলামিক আন্দোলনের প্রত্যেকটা সিটে 15,000, 10,000, 20,000 ভোট আছে, এটা আছে। তো এখন যদি আপনি এই জামাত আবার ইসলামিক আন্দোলন এরা একসাথে ইলেকশন করে, তাহলে আনুপাতিক নির্বাচনে একটা বড় সিট পাবে তো। এই কারণে তারা আনুপাতিক নির্বাচনে গেছে। আবার দেখেন কেমন ডাবল স্ট্যান্ডার্ড। জামাত ইসলাম কিন্তু 300 সিটে নমিনেশন দিয়ে ফেলছে, অর্থাৎ ওইদিকে দিয়ে রাখছে, আবার এদিকে আনুপাতিকও চায়। আবার খেয়াল করেন সবচেয়ে বড় কথা, এটা জেনারেট করছে কোত্থেকে? জামাতের আমিরের সিট সিলেটে, জামাতের সেক্রেটারি জেনারেল সিট খুলনায়, ওরা পাস করবে না। ওয়েস্টমিনিস্টার সিস্টেমের নির্বাচন হলে এই দুজন ফেল, আমি গ্যারান্টি দিচ্ছি ফেল।
সুতরাং এই জন্য আনুপাতিকে গেলে নাম্বার 1 নম্বরের 2 নম্বরের নাম লিখবে, পাস হয়ে যাবে, সংসদে যাবে। তো সুতরাং আনুপাতিক নির্বাচনটা হচ্ছে আমার ব্যাখ্যায় হচ্ছে স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে হুমকি স্বরূপ। আপনার বলা হয় যে আনুপাতিক নির্বাচনে ছোট পার্টিরাও সংসদে যায়। আরে যার পার্টি নেই সংসদে যাওয়ার শখ কিসের? তাহলে সংসদে নেওয়ার শখ কিসের? আমার ফ্যামিলিতে আমার 72 জন সদস্য, তার ভোটার 45 জন আছে নাকি? পার্টি একটা কয়টা পার্টি আছে? 45 জনের পার্টি কয়জনের আছে? ওই যে 11 দল আছে না, এখনো 11 দল আছে না, ওটা বিএনপির সাথেই আছে। হ্যাঁ রে, 11 দল প্রেস ক্লাবের সামনে মিটিং ডাকছে, দেখি যে 12 জন খাড়া আছে, সামনে 9 জন মাটি রাজনৈতিক দল। এখন এখানে ক্ষমতায় নিতে হবে নাকি? ক্ষমতায় নিতে হবে। এখন ক্ষমতায় যদি নেন, যদি আনুপাতিক নির্বাচনে যান, কারে ভোট, তার প্রতিনিধি কোথায়? আপনি ধরেন ওই একটা পার্টি 2% ভোট পাইল, 2% ভোট পায় সেই সংসদ সদস্য। আর বিএনপি যদি বলেন আওয়ামী লীগ নাই, 50% সিট পাইল, ভোট পাইল, তারও মেম্বার। তো ইয়ে হলো। কিন্তু সিএসি এর মধ্যে বলেছেন যে সেটা করা যাবে না, তাহলে তো তর্ক শেষ, এটা নিয়ে তো আর আসবে না, এটা তো আর কোনোভাবে আসবে না। তো এটা নির্বাচনী হবে না বলে আমরা যাব না বলছে, তো নির্বাচনী যাব না কয়ে দিছে। আবার বলছে যে আপনার জুলাই সনদকে সংবিধানের উপরে, সংবিধানের উপর এক ভাষাগত কথা, সংবিধানের উপরে জায়গা কোথায়? আকাশে? আকাশে সংবিধানের উপরে আবার জায়গা কিসের? সংবিধানের। তারপরে বলতেছে যে কি গণপরিষদ নির্বাচন করতে হবে, ওটারে 120 দিন পরে ওটাকেই আবার সংসদ করা হবে। খেয়াল করেন। আবার বলতেছে জামাত ইসলাম বলতেছে, শিক্ষিত লোক কিন্তু, আমি ডাক্তার, এমবিবিএস ডাক্তার, আর সেক্রেটারি জেনারেল সে কিন্তু পলিটিক্যাল সায়েন্সে ফার্স্ট ক্লাস পাওয়া, ঢাকা ইউনিভার্সিটি, মাইন্ডেড, শিক্ষিত লোক, অশিক্ষিতর মতো কথা বলে। দেখেন, সে বলতেছে প্রেসিডেন্টের অর্ডিন্যান্স দিয়া এটাকে বাস্তবায়ন করে আমরা যাব, ইলেকশনে যাব। সংবিধানের সাথে সাংঘর্ষিক একটি ওয়ার্ডও প্রেসিডেন্ট অর্ডিন্যান্সও জারি করতে পারবে না। তো তার কেমনে করবে? কিন্তু এর মধ্যে খবর এসছে, নাহিদ হোসেন বলেছেন এর মধ্যে যে হয়তো ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, কারণ তিনি বলেছেন জুলাই সনদকে যদি আইনি ভিত্তি না দেওয়া হয় তারা সেটাতে যাবে না, এবং একই সাথে তারা গণপরিষদ ভোটও চেয়েছেন। কিন্তু এর মধ্যে বিএনপি বা এই যে মব বা যে ট্যাগিং, যে আতঙ্ক এটা তৈরি হচ্ছে, সেটা সাধারণ জনগণকে আসলে কোন জায়গায় নিয়ে যাবে? গোলাম মাওলানা অনেক গণতন্ত্রের কথা বলছিলেন। গণতন্ত্র নিয়ে শেখ হাসিনাকে সবচেয়ে বড় স্বৈরাচার বলা হয়, ফ্যাসিস্ট বলা হয়, কিন্তু আপনার মনে হচ্ছে এখনকার চেয়ে তখন কম ছিল, মানে এটা একটা খুবই বিপরীতমুখী কথা হয়ে গেল কিনা এই সময়কার প্রেক্ষিতে? ব্যাপারটা হলো যে গণতন্ত্র এটা ওয়াইড, মানে শস্যক্ষেত্র। শেখ হাসিনা যে কাজগুলো করেছিলেন জঘন্য, সেটা হলো প্রথমত নির্বাচন ব্যবস্থা থেকে ধ্বংস করে দিয়েছিলেন। তার বিরুদ্ধে মূল অভিযোগ ছিল নির্বাচন। সেকেন্ড অভিযোগ ছিল যে তার একটা অর্থনৈতিক দানব তৈরি হয়েছিল তার চারিপাশে, যারা বড় বড় দুর্নীতি করেছে। থার্ড যেটা ছিল সেটা হলো রাজনৈতিক যারা প্রতিপক্ষ তাদেরকে আয়না ঘরে ঢোকানো, গুম খুন ইত্যাদি। আপনি যদি ধরেন এটা হলো মেজর। আর গণতন্ত্র বলতে যদি ধরেন বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতা, শিল্প কলকারখানা গড়ে তোলার স্বাধীনতা, তাহলে আপনি দেখবেন যে ওই সময়টাতে আপনি এই যে টকশোর কথাই চিন্তা করেন। টকশো আমি পার্লামেন্টে বলি, আমি যে পার্লামেন্টে ছিলাম পাপিয়া ছিল সেখানে, শেখ হাসিনা প্রধানমন্ত্রী উপস্থিত, পাশে তার বিআই যেটা মোশাররফ সাহেব উপস্থিত। পাপিয়া সংসদে রেকর্ড বক্তব্য দিল যে শেখ হাসিনার সঙ্গে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার বিআইয়ের পরকীয়ার সম্পর্ক ছিল, এবং ওই বিআইয়ের কোলে সারাদিন গিয়ে সে বসে থাকতো। বসে থাকার কারণে ওই বিআই এই শেখ হাসিনার প্রেমে পড়ে তার নিজের বউকে গলা টিপে মেরে ফেলেছে। পার্লামেন্টে এই কথা বলেছে। আপনি ডেমোক্রেসি কাকে বলে? একটু শব্দ তো হয়নি। ওই যে নীলুফার চৌধুরীর মণি, ওই মানে আব্দুল মুহিত, তা আমাদের বলতেছে আমাদের এই পার্লামেন্টে একজন মাল মুহিত আছে, বয়স্ক মানুষ। তো উনি তো বুড়া মানুষ, লাফায় উঠছে, আমাকে এই কথা বললো। শেখ হাসিনা থেকে টাইনে বসাইছে যে থামো। আমি ওই দলের সংসদ সদস্য ছিলাম। আমি টকশোতে এসে বলতাম যে কিসের প্রধানমন্ত্রী, উনি কী চালায়? ওনার তো কোনো চেইন অফ কমান্ড নেই। সমস্ত পত্রিকায় ব্যানার হেডলাইন্স হয়, মানে কলামে ব্যানার হেডলাইন্সে এমপি রনির অভিযোগ প্রধানমন্ত্রীর কোনো চেইন অফ কমান্ড নেই। কই আমাকে তো কোনো শোকজ করা হয়নি।
কখনো শোকজ করি না। আমি যখন এমপি, শাসক দল এমপি, তখন আমি পত্রিকায় লিখেছি, বলছি এই কাদের মোল্লা সেই কাদের মোল্লা নয়। সারা দেশের কাদের মোল্লার উস্তাবাজি বৈকালিক গান জেল থেকে বের হয়ে, কই আমাকে তো কেউ জিজ্ঞাসা করেনি। এত কিছুর মধ্যেও আপনারা টকশো করতেন, সমস্ত দলের টকশো করতেন, বিএনপি আসতো, জামাত আসতো, আওয়ামী লীগ আসতো, সবাই আসতো। জামাত তো ভয়ে আসতো না। তারপরে অন্য সবাই যারা আসতো তারা হয়তো ইচ্ছা মতো সেই বাকশাল নিয়ে, শেখ হাসিনাকে, জয়কে নিয়ে, ওইটি নিয়ে কী না হতো। হ্যাঁ, জুলুম হয়েছে, অত্যাচার হয়েছে, সেটা মাহমুদুর রহমান সাহেবের উপর অন্যায় হয়েছে, জুলুম হয়েছে, এরকম ঘটনা সেটা তো এখনও অহরহ হচ্ছে। কিন্তু ওই অন্যায়ের পাশাপাশি যে ভালো যে দিকগুলো আছে, এখন কি হচ্ছে আপনি দেখেন, প্রত্যেকটা মিডিয়া বলেন, হাউস বলেন, মানুষ বলেন, মবের আতঙ্ক, দিনে দুপুরে রাত্রের মধ্যে 4-5 জন লোক গিয়ে একটা রাস্তার সামনে বসে তারা কী করতেছে, একটা মব সৃষ্টি করছে। 4-5 জনের কয়দিন আগে 3টা না 4টা তরুণকে ধরে পিটিয়ে সেই রাস্তার পাশে মেরে ফেললো। তো এখানে তো সব মানে অসহায় হয়ে পড়ছে। আপনি কি বলবেন? তা যেটা বললাম যে এই যুগে যেটা ছিল তুলনামূলকভাবে গণতন্ত্রের অন্যান্য যে জায়গাগুলো সেটা অনেক অনেক বেশি ছিল আগের জমানায়। ধরেন এই যে ফজলুর রহমান, আপনি ফজলুর রহমান সাহেবের মতো মানুষ, শেখ হাসিনাকে, আমার কাছে মনে হয় যে শেখ হাসিনাকে তিনি যে গালাগালি করছেন তার 1 লাখের 1 ভাগ যদি এখন তিনি জামাতের আমিরকে নিয়ে বলেন এই সময়টাতে, অথবা তারেক রহমান সাহেবকে নিয়ে বলেন, শেখ হাসিনা যখন প্রাইম মিনিস্টার যদি বলেন, তারপরে ধরেন এনসিপির নাহিদ হাসনাতকে নিয়ে ওই কথা বলেন, অর্থাৎ শেখ হাসিনাকে তার শেষ দিন পর্যন্ত যে গালাগালি করেছেন তার 1000 ভাগের 1 ভাগ যদি বলেন, মানে আমি বলবো যে 1 ব্যাটালিয়ন সৈন্য দিয়েও আপনি এখন মানে ডাকে ফজলুর রহমান সাহেবকে রক্ষা করতে পারবেন না। এটি হলো বাস্তবতা। 4-5 জন লোক ওনার বাসার সামনে গিয়া এই মব করছে, তার বিচার চাই, গ্রেপ্তার চাই, আর তার ভয়ে সে পুরো দেখা বিএনপি অফিস থর করে কেঁপে তা একে বলছে তাকে 24 ঘন্টার মধ্যে জবাবদিহি করতে হবে। সো ইজ ইট ডেমোক্রেসি? এটা কি আপনার কাছে মনে হয় ডেমোক্রেসি? আজিজ ভাই, এটা কি মনে হয় আপনার ডেমোক্রেসি? না, দেখেন, আমি রনি ভাই পলিটিশিয়ান, তার কথা বললাম। আপনি সাংবাদিক হিসেবে বলবেন। আমি সাংবাদিক হিসেবে বলি। আপনি বলেন, যখন 5ই আগস্টে পরিবর্তন হলো তখন প্রেস ক্লাবে বৈষম্য বিরোধী ছাত্র নেতা আসলো, এসে একটা তালিকা দিল, বলল এরা ফেসিবাদের দোসর, তাদের প্রেস ক্লাবের মেম্বারশিপ চলে গেল। এরপরে যখন আপনার ইয়েতে সংসদ ভবনে সচিবালয়ে আগুন লাগছে একটা উইংয়ে, তখন সব অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করে দিল এই সরকার। পৃথিবীতে নজির পাবেন? 116 না 60 জন সাংবাদিক গ্রেপ্তার হয়েছে, এর ভিতরে দুর্নীতিবাজও আছে। আপনি তাদের হত্যা মামলা দিলেন কেন? এর ভিতরে অনেকে হত্যা মামলা দিছে কেন? তারপরে এদের অন্যায় করে বিচার করেন, চুরি করলে বিচার করেন, তাদের কেসও ট্রায়ালে ওঠে না, হিয়ারিং হয় না। তাহলে আপনি কি বলবেন? আপনি বলেন বর্ডার্স উইথ রিপোর্টার প্রত্যেক বছর সূচক তৈরি করে, গণমাধ্যম সূচক, এ কারণে সূচক নাম নিচে আসবে না। এখন মুখে বলে, এই সরকার মুখে বলে যে বলছে যে আমাদের সমালোচনা করুক, করে, দৃশ্যমান কোনো বাধা নেই। কিন্তু আপনি বলেন, আমার মনে হয় এই বাংলাদেশের ইতিহাসে সেলফ সেন্সরশিপ এই গণমাধ্যমে এর চেয়ে বেশি আর কোথাও বাকশাল জামানা তো ছিল না। স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই, যে কথা নির্মল সেন লিখেছেন। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই। সরকারের পক্ষ থেকে, এনসিপির পক্ষ থেকেও নিশ্চয়ই অনেকে থাকলে এই আলোচনাটা আরও হতো, কারণ সেই পক্ষেরও নিশ্চয়ই কোনো বক্তব্য আছে, আমরা নিশ্চয়ই তাদের কাছ থেকেও শোনার চেষ্টা করব। অনেক ধন্যবাদ দুজনকে। আমরা সবাই নির্ভয়ে, এই দেশ আমাদের সবার, আমরা নির্ভয়ে সবাই থাকতে চাই, সেটাই আমাদের নাগরিক হিসাবে একমাত্র চাওয়া থাকে সকল রাজনৈতিক দল এবং সরকারের কাছে, সেটাই নিশ্চয়ই নিশ্চিত হবে আমাদের জন্য। অনেক ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।